নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক দুলেন্দ্র ভৌমিকের লেখা হাবুল মামার ভূতের ব্যবসা এবং নামক মজার ভৌতিক গল্পটির পঞ্চম পর্ব। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। নিজে পোষার কথা ভাবতেই মনে হলো ঘরে নেবার আগে ওকে নখ দন্তহীন করা দরকার। সেই রকম ভেবেই ওকে নিয়ে এলুম কলকাতার ওয়াটারলু স্ট্রিটে। আমায় চেনে বহু বিখ্যাত ডেন্টিস্ট মিউ এর চেম্বারে। সকালবেলা ঘুম থেকে তুলে বললুম, ডিয়ার মিউ, পেশেন্ট আছে, সবকটা দাঁত তুলতে হবে। মিউ বলল, এত সকালে আনলে কেন? খুব আর্জেন্ট কি? আমি বললাম, ভেরি ভেরি আর্জেন্ট। মিউ বলল, এখনো মুখ ধোয়া হয়নি। পেশেন্ট কোথায়? আমি বললাম, গাড়িতে। মিউ বলল, ওকে চেম্বারে বসাও। আমি বললাম, ডিয়ার মিউ, চেম্বারে বসানো মুশকিল, কাজটা তোমাকে গাড়িতেই সারতে হবে। দাঁত তোলার যন্ত্র নিয়ে মিউ গাড়ির দিকে আস্তে আস্তে প্রশ্ন করলো, পেশেন্ট কি আনকনসাস? আমি বললাম, আপাতত তাই, কনসাস হলে আর তোলা যাবে না। মিউ জিপ গাড়ির কাছে এসে বলল, কোথায় তোমার পেশেন্ট? আমি জিপ গাড়ির পিছনের ঢাকনা তুলে পেশেন্টকে দেখাতেই দাঁত তোলার যন্ত্র রাস্তায় ফেলে দিয়ে বাসি মুখে বেচারি মিউ রাজভবনের দিকে সেই যে দৌড় লাগালো, আজও সে তার চেম্বারে ফিরে আসেনি। অগত্যা ওই যন্ত্র দিয়ে দাঁত তোলার কাজটা আমাকেই করতে হলো। দাঁত তোলার পর হাত পায়ের নখও কেটে দিলুম। তারপর ভিআইপি দিয়ে সোজা কৃষ্ণনগর রোড ধরে বাড়ি চলে এলুম। 2.5 মাস বেঁধে রাখতে হয়েছে, তারপর থেকে আর বাঁধবারও দরকার নেই। দেখলি তো, পরিবারে একজন হয়েই ঘুরে বেড়াচ্ছি। দিব্যি পোষ মেনে গেছে, কথা টথা বললে বেশ বুঝতে পারে। আমি এতক্ষণ পর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি ওকে অহিংস মন্ত্রে দীক্ষা দিয়েছ? হাবুল মামা বললেন, আমাকে খুব একটা চেষ্টা করতে হয়নি। দিন কয়েকের মধ্যেই বুঝে গেছে ও একটা ছোট জঙ্গল থেকে আর একটা বড় জঙ্গলে এসে পড়েছে। খবরের কাগজে খুন, হত্যা এসব ছবি দেখিও খুব উদাস হয়ে যেত। তারপর খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হতো। এখানকার তেল ঘি খেলে ওর অম্বল হতো, তাই ওকে নিরামিষ খাওয়া শিখিয়ে দিয়েছি। এখন ব্রেকফাস্টে, লাঞ্চ, ডিনারে নিরামিষ ডিশ ওর খুব ফেভারিট। সুবল খাটের ওপর জড়সড় হয়ে বসে শুনছিল, আমি সুবলের পাশে। মামা বললেন, আর তো ভয় নেই, চল ওপরে গিয়ে 4 জনে একসঙ্গে ব্রেকফাস্ট করি, চল। সুবল উঠে দাঁড়ালো এবং দাঁড়িয়েই বলল, মামা, আমি বাথরুমে যাব। মামা বললেন, যাও। সুবল বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলো, আর খুলল না। মামা আমার হাত ধরে টানতে টানতে ওপরে নিয়ে এলেন। নতুন মামাটি তখন ঢাউস একটা মোড়ার ওপর বসে আমাকে দেখে দুবার পিটপিট করলেন, আর তাতেই আমার মনে হলো আমারও বাথরুম পাচ্ছে। কিলোখানেক খই, ডজনখানেক কলা, দুধ আর পাউরুটি একসঙ্গে একটা গামলাতে মেখে নতুন মামাকে দেওয়া হলো ব্রেকফাস্টের জন্য। 5-7 মিনিটের মধ্যে সেটি শেষ হতেই মামা তাকে দিলেন খানবিশে কাটার রুটি ও বেগুন ভাজা। সেটি শেষ হতেই শিশি থেকে বার করলেন 10 জেলুসিল। মামা বললেন, বেগুন ভাজা খেলে তো, তাই জেলুসিলটা দিয়ে রাখি। খাওয়া শেষ করে নতুন মামাটি ঘরের সোফায় গিয়ে বসে রইল। মামা বললেন, ওর কোনো ঝামেলা নেই। দুপুরে গোবিন্দভোগ চালের ভাত, কলাইয়ের ডাল, একটা ভেজিটেবল কারি, পটলের দোরমা আর বোনলেস বয়েলড ফিশ। মাছটা দিচ্ছি শুধু প্রোটিনের জন্য। বিকেলে ডিমের পোচ, মুড়ির সঙ্গে আলু সেদ্ধ, আর রাত্রে পাউরুটি আর গুড়। আমার অবস্থা তখনও যাচ্ছে তাই রকমের খারাপ। কখনো ঘামছি, কখনো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, কখনো মনে হচ্ছে মোচড়াচ্ছে। মামার সেদিকে কোনো খেয়ালই নেই। তিনি বলে যাচ্ছেন, আত্মীয় স্বজনরা আর কেউ এ বাড়িতে আসে না, একটা সাহসী চাকর পেলাম না। এক বেটাকে বলে কয়ে এনেছিলুম, সে তো ওকে দেখা মাত্র ইদারাতে লাফিয়ে পড়ল। শেষে দড়ি ফেলে হতভাগাকে টেনে তুলি। ওপরে উঠে সেই হতচ্ছাড়া আমাকেই ধাক্কা মেরে খিড়কির দরজা ভেঙে পালিয়ে গেল। আগে কত ছেলে চাঁদা নিতে আসতো, ও আসার পর একজন চাঁদাওয়ালাও আর এদিকে আসে না। আজ অবশ্য একটা সবান্ধবে খাবার নিমন্ত্রণ আছে। আমি বললাম, কোথায়? মামা বললেন, মাঠপাড়ায় অষ্টপ্রহর কীর্তন হচ্ছে, সেখানেই প্রসাদ নেবার জন্য একটিবার যেতে হবে। আমি বললাম, তোমার বন্ধু
বন্ধু কোথায় থাকবে? মামা বললেন, ওকে তো বাড়িতে একা রেখে যেতে পারি না, ওকেও সঙ্গে নিয়ে যেতে হবে, তোরাও যাবি। দুপুরের পর আমরা বেরোলাম। সুবল সঙ্গে সঙ্গে জিপ গাড়িটা পর্যন্ত এসে আমাকে বলল, এই রাস্তাটা কোথায় গেছে রে? আমি বললাম, কেষ্টনগর স্টেশনে। আমার উত্তর পাওয়া মাত্র আমার আয়রন ম্যান সুবল সখা গাড়িতে না উঠে সেই রাস্তা ধরে এমন গতিতে দৌড় লাগালো যে দেখে মামা বললেন, বডিতে নয়, রানী ওকে ইন্ডিয়া থেকে এশিয়ান গেমসে পাঠালে ছেলেটা সোনা পেতে পারত। দূর থেকে মাঠপাড়ার কীর্তনের আওয়াজ শোনা যেতে লাগলো। মনে হলো বেশ জমজমাট আসর। মাঠপাড়ার একদিকে রেলের লাইন, কীর্তনের আসরের পেছনের দিকটায় কচুরিপানা ঢাকা একটা এঁদো পুকুর, অন্যদিকে রেল লাইন। জিপ থেকে মামা নামলেন, আমিও নামলাম। দুই পৌর ভদ্রলোক ফোঁটা তিলক কেটে সবাইকে অভ্যর্থনা করছিলেন। তারা বিগলিত হয়ে বললেন, আসুন হাবুল বাবু, আসুন। মামা ডাকলেন, বন্ধু এসো। জিপ গাড়ির পিছন দিক থেকে লাফ দিয়ে মামার বন্ধু নামলেন। নেমেই এসে দাঁড়ালেন মামার পাশে। ব্যাস, সেই পৌর ভদ্রলোক দুটি শুধু একটা বা বা ডাক ছেড়ে আসরের দিকে ছুটলেন। আর তাই দেখে কিশ্চিত বিরক্ত বোধ করে মামার বন্ধুটি একটি মাঝারি ধরনের ডাক ছাড়তেই আসরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল। মাথায় ময়ূরের পালক লাগিয়ে যিনি বংশীধারী বালক কৃষ্ণ সেজেছিলেন, সেই বালক লাফিয়ে এদো পুকুরে। কচুরিপানার ওপরে শুধু ময়ূরের পুচ্ছটা জেগে রইল। গানের দল, খোল, করতাল আর হারমোনিয়াম, অর্থাৎ যার হাতে যা ছিল তাই নিয়ে রেল লাইন ধরে ছুটতে লাগলেন। হারমোনিয়াম যার গলায় ঝোলানো ছিল, তিনি যখন ছুটে যাচ্ছিলেন তখন হারমোনিয়াম থেকে প্যাক প্যাক করে একটা আওয়াজ উঠছিল। এক নিমেষে সব ফাঁকা হয়ে গেল। বড় বড় কড়াইয়ে পড়ে রইল খিচুড়ি, ঘ্যাট আর শুকনো বোঁদে। মামা হতাশ মুখে শুধু বললেন, বাড়িতে তো নো মিল করে এসেছি, দেখার লোক যখন নেই তখন নিজেদেরই নিয়ে খেতে হবে। মামা আর মামার বন্ধু খিচুড়ি, ঘ্যাট আর বোঁদে খেতে লাগলেন। আমরা যখন খাচ্ছি তখন লাইটের লোক এসেছিল জেনারেটরের জন্য পেট্রোলের টাকা চাইতে। সেই দৃশ্যটা দেখে আমার কি হবে গো বলে আছাড় খেতে খেতে গিয়ে গড়িয়ে পড়ল পুকুরে। এবং কচুরিপানার নিচে গিয়েও যে তার শান্তি ছিল না সেটা বোঝা গেল যখন দেখলাম খানিক পরপর সে জল থেকে পানা শুদ্ধ মাথাটা তুলছে আর আমার কি হবে গো বলে আবার তলিয়ে যাচ্ছে। খাওয়া শেষ করে মামা বললেন, তোর কি হবে কে জানে। আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে। আমরা তিনজনে জিপ গাড়ি করে রওনা দিলাম। আমি আর বাড়ি ঢুকিনি। স্টেশনের রাস্তা ধরে সোজা স্টেশনে। গত 6 মাসে মামার আর কোনো চিঠি পাইনি। এখানেই শেষ হলো গল্পটির পঞ্চম বা শেষ পর্ব। গল্পটির শেষ পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক মজার ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।